ছাত্র জনতার মিছিল স্লোগানে সরগরম গুলিস্তান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণহত্যার দায়ে দলটির নিবন্ধন বাতিলের আহ্বান। বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকিতে পড়বে দেশের গণতন্ত্র, বললেন তারেক রহমান। রাখাইনে করিডোর দেয়া নিয়ে সব দলের সঙ্গে আলোচনার আহ্বান রাজনীতিকদের। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে বিমানের ফ্লাইটে ফিরবেন বেগম জিয়া, দেশে পৌঁছাবেন সোমবার সকালে, জানালেন মির্জা ফখরুল। 17 বছর পর আসছেন পুত্রবধূ জুবাইদা। এবার দিনাজপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে ধরে বিজেপিকে দিল এলাকাবাসী। এবং ভিসার অপেক্ষায় 14,000-এর বেশি হজযাত্রী। ফ্লাইটের টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি টাকা। ফাঁকা থাকছে এয়ারলাইন্সের আসন, শেষ সময়ে জটিলতার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজপথে জাতীয় নাগরিক পার্টি। দুপুর থেকে ছাত্র জনতার মিছিল স্লোগানে মুখর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকা। খণ্ড খণ্ড মিছিল, সেখানে জড়ো হন তারা। বিকেল 3টার পর শুরু হয় সমাবেশ। একে একে বক্তব্য রাখছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। গণঅভ্যুত্থানে রাজপথে থাকা তরুণদের দাবি দ্রুত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। আমি ইন্টারিম সরকারকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাদের ভয়টা কোন জায়গায়? আপনাদের কি ভ্যালিডেশন প্রয়োজন? 2000 শহীদ এবং 20 সহস্রাধিক আহত বাংলাদেশে, তাদের কাছে আপনারা যান, তারা সকলেই আওয়ামী লীগ এবং তাদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এক বাক্যে বলবে, শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। আপনারা যদি এই করা আপনার বিচার ও আওয়ামী লীগ প্রশ্নে জনতার সাথে একমত না হতে পারেন, তখন জনতা নতুন করে গণঅভ্যুত্থান করবে। সংগ্রামী জনতা, লীগ তুমি দেখে নাও, জুলাই যোদ্ধারা মরে নাই। হাসিনা তুমি দেখে নাও, জুলাই যোদ্ধারা হারায়া যায় নাই। নতুন করে যারা ফ্যাসিজম আনতে চায় দেখে নাও, জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যায় নাই। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। ছাত্র জনতার উপস্থিতিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট কিন্তু এখন লোকে লোকারণ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উদ্যোগে আজকের এই সমাবেশে জুমার নামাজের পর থেকে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, এনসিপির বিভিন্ন জোন থেকে মিছিল যোগে কিন্তু মানুষ এসেছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে যাতে করে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে বিচারিক কার্যক্রম যাতে করে এগিয়ে নিয়ে যাওয়া হয়, বিচার করা হয় গণহত্যাকারীদের, সেই দাবিতে আজকের এই সমাবেশ। আমরা দেখছি মঞ্চে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, 2 মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছে, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তারা যেমন রয়েছেন, সামনেই আপামর জনসাধারণ রয়েছেন। আমরা দেখেছি এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন, যারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ চান, আওয়ামী লীগের বিচার চান, তারা এই সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি জুম্মার নামাজের আগে থেকেই এই সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। জুমা নামাজের পর থেকে কিন্তু ঢল নামে যারা বক্তব্য রাখছেন এনসিপি নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের যে প্রত্যয়, আওয়ামী লীগের বিচারের দাবি, নিষিদ্ধের দাবিতে তাদের যে দৃঢ় অবস্থান, সেটি তারা ব্যক্ত করছেন। তারা বলছেন সংস্কার এবং বিচারের আগে কোনো ধরনের নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে এগুলোকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের যদি চেষ্টা করা হয়, তারা অভিযোগ করছেন, অনেকে চেষ্টা করছেন
কিন্তু আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দেখেছি, এছাড়াও যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে আহত হচ্ছেন এমন অনেক মানুষ এসেছেন, ক্লাচে ভর করে এসেছেন, হুইল চেয়ার এসেছেন, বিপুল সংখ্যক নারী সদস্যদের আমরা দেখছি জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, কিন্তু কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার সঙ্গে নেই, রাজনৈতিক দলের সঙ্গে নেই, এমন অনেক মানুষও কিন্তু এসেছেন। সবার চাওয়া যারা গণহত্যা চালিয়েছেন, 1400-এর বেশি মানুষকে শহীদ করেছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন জুলাই আগস্টে। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের কথা বলছেন এখানে আগতরা, তারা শাপলার কথা বলছেন, 5 মে হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করার ঘটনাটি, এরকম যেসব গণহত্যা রয়েছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা করছেন এবং একই সঙ্গে বিচারিক কার্যক্রম যাতে করে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয় সেই দাবি যারা জানাচ্ছেন। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়, শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবি এনসিপি তারা বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে তারা বলছেন এনসিবির যে মাঠ পর্যায়ে যে বড় সমাবেশ আজকে এটি আত্মপ্রকাশের পরে বড় ধরনের সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি তারা এর ধারাবাহিকতা বজায় রাখবে এমন কথাই কিন্তু আসলে বলছেন এনসিপি নেতারা। সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করছে এনসিপি। এই মুহূর্তে নগরীর চেরাগী পাহাড় এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে চট্টগ্রামে যে চেরাগী পাহাড় রয়েছে সেই চেরাগী পাহাড়ে তারা মিছিল শেষ করে এখানে জড়ো হয়েছেন। এই কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে চট্টগ্রামে যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাব থেকে একটি মিছিল বের করে এবং সেই মিছিলটি আন্দুবিল্লা সহ বিভিন্ন সড়ক ঘুরে এই মুহূর্তে নগরী যে চেরাগী পাহাড় রয়েছে সেখানে এসেছে এবং সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে এবং তারা বলছেন যে জুলাই বিপ্লবে যেভাবে প্রায় 1400-এর বেশি শিক্ষার্থীদের হত্যা করেছে এবং এই যে এছাড়া যে তারা বলছে শুধু এই জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের জন্য নয়, বিশেষ করে যে বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ড সহ বিভিন্ন দাবি তারা তুলে ধরেছেন। এখানে কিন্তু যে চট্টগ্রামে যে এনসিপির যে নেতাকর্মীরা তারা রয়েছে এবং কেন্দ্রীয় নেতারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে আন্দুকিল্লা সহ বিভিন্ন সড়ক ঘুরে সেখানে কিন্তু লিফলেট তারা বিতরণ করেছেন এবং বিশেষ করে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেই দাবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামে যে চেরাগী পাহাড় রয়েছে সেই চেরাগী পাহাড়ে সমাবেশ করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এর আগে কিন্তু যে জামাল খান রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা বিভিন্ন দাবি দাওয়া কিন্তু তুলে ধরেছেন। আওয়ামী লীগের যে নিষিদ্ধের পিছনে যে দাবি দাওয়াগুলো, বিশেষ করে হত্যাকাণ্ড সহ যে দাবিগুলো দীর্ঘদিন ধরে তারা করে আসছেন এবং তারা বলছেন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে এবং তারা আর কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। তো এই ছিল আসলে এনসিপির পক্ষ থেকে কিছু আগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশ করে লিফলেট বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সমাবেশ করছে চট্টগ্রামের চেরাগী পাহাড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না উল্লেখ করে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি আরও বলেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকির মুখে পড়বে গণতন্ত্র। অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা করিডোর ইস্যুতে জনগণকে পরিষ্কার করার পাশাপাশি দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান। শুক্রবার সকালে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয় থেকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা। পরে এ উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা রাখাইনে করিডোরের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানান। ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে। সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার।
জনগণের রায় মেনে নিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দাবি জানান রাজনীতিকরা। দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কিতাবি সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। স্বৈরাচারী দোসরদের মাথাচাড়া ঠেকাতে সব দলকে এক থাকার আহ্বান জানান তিনি। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদের দলীয় আদর্শ ভিন্ন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে খাল খননের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকার। সকালে বিএনপির উদ্যোগে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। এ সময় সিটি মেয়র অভিযোগ করেন মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। তিনি জানান, নগরের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খাল খনন করছেন বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর উত্তর কাঠতুলির নাজিরখালের এই ময়লা আবর্জনায় প্রতি বছরে দুর্ভোগে পড়েন বন্দরনগরীর বাসিন্দারা। বর্ষা মৌসুমে তা পৌঁছায় চরমে। বিগত সরকারের আমলে হাজার কোটি টাকা খরচেও মিলছে না সুফল। স্থানীয়দের এই দুর্ভোগ লাঘবে এবার এগিয়ে আসলো বিএনপি। নগরীর 10 নম্বর উত্তর কাঠতলী ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা নিজেদের অর্থায়নে শুরু করলো নাজিরখাল ও কালীরছড়া খাল খনন কার্যক্রম। শুক্রবার সকালে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় আমির খসরু বলেন, খাল খননের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকার। 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তো আপনারাই বলেন আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। জনগণের দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর জানিয়ে নগরপিতা অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব। আমরা ফান্ড কালেক্ট করে আমরা প্রায় 1 কোটি টাকার উপরে এই 2টা খাল আমরা খনন করব। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 1 মাসের মধ্যে উত্তর কাঠতুলির এই 2টি খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে স্থানীয় বিএনপি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিদিন ভয়ঙ্কর ও অপতথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। এই কাজে আওয়ামী লীগ তাদের সহায়তা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। গত 15 বছরে কিভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা হয়েছে তা জানাতে জাতিসংঘের কাছে যাবে সরকার। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনও চাওয়া হবে। দেশের সংবাদ মাধ্যমগুলোর ভালো সময় যাচ্ছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সবাই স্বাধীনভাবে কাজ করছে। যে নিউজ কনজিউম আমরা করতেছি এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে, ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে। ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে, অতএব নামকরা মিডিয়া এটা দিয়েছে, কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্ট্যাবিলাইজেশন করতে চায়, এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো। 3টা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল?
কারা কিরকম জার্নালিজম করেছেন, সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয়। দুঃশাসন দীর্ঘ করতে শাপলা চত্বরে অভিযানের নামে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মনে করেন হেফাজতে ইসলামের নেতারা। ঘটনার এক যুগ পর বিচারের দাবিতে মহাসমাবেশ করছে সংগঠনটি। 5 দফা দাবিতে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি নিয়েছেন নেতারা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। করে আলেম ওলামাদেরকে সমাজে নেতিবাচকভাবে উপস্থাপন শুরু করে আওয়ামী লীগ। শাপলা ট্র্যাজেডির পর তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে একটা অহংকারী ভাব আসছিল যে আলেমদের তো শেষ করে দিয়ে খতম করে দিয়েছি, এখন আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেউ তো আর আসবে না। জনগণের নিকট হেয় প্রতিপন্ন করার জন্য তারা অপকৌশল হিসাবে আমাদেরকে মৌলবাদ তোকমা দিয়েছে। কথা মৌলবাদ বলতো, জঙ্গিবাদ, নাশকতাকারী বলতো, জঙ্গি বলতো। শাপলা চত্বরের এই মর্মান্তিক রক্তপাতের এই ঘটনাটাকে আড়াল করার জন্য তৎকালীন ক্ষমতাসীন সরকার সব ধরনের আয়োজন এবং সব ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। সরকার প্রধান নিজে প্রথমে তো এটাকে নিয়ে কটাক্ষ করেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার করেছেন। শাপলা চত্বরে ঘটা নিষ্ঠুরতার বিচার সহ 5 দফা দাবিতে এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবারের এ কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। 5টি দাবিকে সামনে রেখে আসলে মূলত 3রা মের এই মহাসমাবেশ। এই মহাসমাবেশ হেফাজতে ইসলাম বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছিল যে এই বিষয়গুলি সমাধান হওয়া দরকার। আমরা আশা করি 4-5 লক্ষ লোকের, কমপক্ষে 4-5 লক্ষের মহাসমাবেশ হবে। মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানান হেফাজত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল সকাল 9টায় কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই মহাসমাবেশ অনুষ্ঠানকে ঘিরে এই সোহরাওয়ার্দী উদ্যানে যাবতীয় যে প্রস্তুতি সেগুলো কিন্তু প্রায় শেষের দিকেই। আমার পিছনেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালকের যে মহাসমাবেশ, সেই সমাবেশটির জন্য মঞ্চ তৈরির কাজ চলছে এবং মঞ্চ সহ অন্যান্য সামগ্রিক যে প্রস্তুতি সেটি দেখার জন্য কিন্তু হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগেই এই জায়গাটি আসলে পরিদর্শন করেছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 1 যুগ আগে 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ অনুষ্ঠানে যে তাদের দাবি মতে যে গণহত্যা চলে সেটির সহ অন্যান্য যে গণহত্যা সেগুলোর বিচার এবং একই সাথে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা আছে সেগুলো প্রত্যাহারের 2টি দাবি আগামীকাল তারা সরকারের প্রতি পেশ করবে। একই সাথে যে সম্প্রতি নারী সংস্কার কমিশন বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে সেটিকে বাতিল করা, সংবিধানে বহুত্ববাদ প্রবর্তনের যে প্রস্তাবনা আছে সেটি কেউ বাতিলের দাবিতে আগামীকালকে তারা কিন্তু বক্তব্য দেবেন বলে জানিয়েছেন। একই সাথে ইসরায়েল এবং ভারত সহ বিশ্বের সর্বত্রই যেখানে আসলে মুসলিমদের উপর নানা রকম নিপীড়ন চলছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এই নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন কূটনৈতিক তৎপরতা চালানো হয় সে ব্যাপারেও কিন্তু তাদের দাবি থাকবে। আমরা জেনেছি মোটা দাগে এই 5টি দাবিকে কেন্দ্র করে আগামীকালকের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল 9টা থেকে সেটি শুরু হবে। কিন্তু হেফাজত ইসলামের নেতারা তারা আমাদেরকে সম্ভাবনা যেটি জানিয়েছেন যে আজ রাত থেকেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে তাদের নেতৃবৃন্দ যারা তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করবে। তাদের অনেকেই হয়তো বা এই উদ্যানেই রাত্রি যাপন করবে। আমরা যেটা জানতে পেরেছি যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দের দাবি যে আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে সারা দেশ থেকে 4 থেকে 5 লাখ মানুষ এখানে আসবে এবং সবার সম্মিলিত যে দাবি সেই দাবিটি সরকারের কাছে তুলে ধরে তারা আসলে স্পষ্ট বার্তা দেবে যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো যেন যত দ্রুত সম্ভব সেগুলো
যেন ঠিক করা হয় এবং তাদের সাথে কথা বলা হয়। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আগামীকাল যে হেফাজত ইসলামের মহাসমাবেশ আছে সে ব্যাপারের প্রস্তুতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় সংবাদে আরো থাকছে। আবারও ঊর্ধ্বমুখী মুরগির বাজার, চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কয়েক মাস অস্থিরতার পর স্বস্তি ফিরেছে চালে, কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোমবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকছেন 2 পুত্রবধূ সহ 7 জন, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 17 বছর পর ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেত্রী। 4 মাস পর দেশে ফিরতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এখনও নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি নেত্রী ঢাকায় ফিরতে পারেন বলে জানান তিনি। 5 মে সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার। কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। এই সফরে বিএনপি নেত্রীর সঙ্গে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান স্মৃতিসহ থাকছেন 7 জন। 17 বছর পর দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি। এরপর আর দেশে ফিরতে পারেননি ডাক্তার জুবাইদা রহমান। এবার ঢাকায় ফিরে ধানমন্ডিতে পৈতৃক বাসায় ওঠার কথা রয়েছে জুবাইদা রহমানের। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় নিরাপত্তা বিবেচনায় পুলিশ মহাপরিদর্শকের কাছে প্রোটেকশন ইউনিট চেয়েছেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর সীমান্তে জমিতে ধান কাটার সময় 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করে বিজেপির হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। বিজেপি জানিয়েছে 2 দেশের 4 নাগরিককে নিজ নিজ দেশে ফেরাতে আলোচনা চলছে। দিনাজপুরের বিরল সীমান্তে নিজের জমিতে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ বিএসএফ এসে ধরে নিয়ে যায় 2 কৃষককে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন দিনাজপুরের বিরলে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে জমিতে ধান কাটছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে 2 কৃষককে ধরে নিয়ে যায়। এরপর কারুলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় 2 কৃষককে ধরে নিয়ে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তুলে দেওয়া হয় বিজিবির হাতে। ভারতের পাশে আমাদের জমি, ধান পাকছে, ধান মাড়াই করছে। আমাদের কয়েকজন শ্রমিক ওখানে ধান কাটে ধান মাড়াই করছিল। হুট করে আসে বিএসএফ 2 জনকে আটক করে নিয়ে চলে গেছে। এরাও মনে করেন যে 2 জন ইন্ডিয়ার, ধরে নিয়ে আসার পরে এদেরকে নিয়ে আসা রেখেছে। দ্রুত দাবি করছি লোকদূরা যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো ক্রাইমের সাথে জড়িত না। 2 দেশের 4 নাগরিককে নিজ নিজ দেশে ফেরাতে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। পতাকা বৈঠকে আমাদের বিজিবি চিঠি দিয়েছে, তারা চিঠির উত্তরে বলছে কি যে আমাদের অফিসিয়াল কার্যক্রম সমাপ্ত করে আপনাদেরকে জানাচ্ছি। বিজিবির হেফাজতে থাকা ভারতীয় 2 নাগরিক দেশটির গঙ্গারামপুর থানার অন্তরপুরের বাসিন্দা। এখনো কেবল আসলাম তো, ছবি নিচ্ছি। সময় সংবাদ, দিনাজপুর। এই মুহূর্তে দিনাজপুরের বিরলের ধর্মজন এলাকায় আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিরল সীমান্তে দুজন বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর এই এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এর জের হিসাবে এই এলাকাবাসী কিন্তু দুইজন ভারতীয় নাগরিককে তারা আটক করেছে। তো এটি দিনাজপুর বিরল সীমান্তের ধর্মপুর ইউনিয়নের ধর্ম জয়েন্ট বিওপি এলাকায়। এখানে আমরা দেখছি যে বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু আপনার সজাগ রয়েছেন এবং এই যাদেরকে ধরে নেওয়া হয়েছে আপনার এনামুল এবং মাসুদ রানা, তারা কিন্তু সীমান্ত এলাকার কাছে আজ শুক্রবার সকাল 11:30টার দিকে সেখানে তারা আপনার ধান খেতে কাজ করছিল। এই সময় বিএসএফের সদস্যরা তারা দুইজনকে তারা ধরে নিয়ে যাওয়ার পরে এলাকা উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী জানার পরে তারা ভারতের সীমান্তের কাছাকাছি দুইজন ভারতীয়কে তারা আটক করে। আবার আমরা যেটা জেনেছি এখানকার বিজেপির যে ক্যাম্প কমান্ডার রয়েছেন রেজাউল করিম, তার কাছ থেকে জেনেছি যে ইতিমধ্যেই ভারতীয় বিএসএফকে দুইবার তারা চিঠি দিয়েছে আপনার এই পতাকা বৈঠকের জন্য, যারা আপনার ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশি যে দুইজন ভারতীয়কে এখানে রাখা হয়েছে এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যে দুটো চিঠি দিয়েছেন। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত ওই পক্ষ থেকে ভারতীয় পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে আবারও তারা ফ্ল্যাগ নিয়ে তারা গিয়েছেন। সম্ভবত আপনার যে পতাকা বৈঠকের মধ্যেই দিয়ে হস্তান্তরের যে প্রক্রিয়া, যেহেতু এটি 42 ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়নের যারা বিএসএফ বিজেপির যারা সদস্য তারা কিন্তু আপনার সীমান্ত এলাকায় সজাগ রয়েছেন। আমরা দেখছি যে খুব সীমান্তের কাছাকাছি তারা রয়েছেন এবং যে দুইজনকে তারা নিয়ে এসেছেন আপনার একটি রেখেছেন তাদের ক্যাম্পে এবং তারা ভারতীয় পক্ষ তারা এখান থেকে তারা যদি পতাকা বৈঠকের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে তাহলে এটি হবে। আমরা যেটা এখানকার যিনি ক্যাম্প কমান্ডার সেটা তিনি জানিয়েছেন, তিনি যেটা বলেছেন যে এই এলাকায় যারা নিরীহ দুইজন কৃষককে তারা কোনো কারণ ছাড়াই তারা ধরে নিয়ে গেছে এবং ধরে নিয়ে যাওয়ার কারণেই তারা কিন্তু এই এলাকায় মানুষজন দেখছি তাদের মধ্যে একটা উত্তেজনা ভাব এবং তারা খুব নিজেই আপনারা তারা যেটা বলছেন যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদ হিসেবে তারা করেছেন এবং তারা যেটা বলছেন যে তাদের যে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া হলে পতাকা বৈঠকের মাধ্যমে তারা এটাকে তারা ছেড়বেন না। তো আমার কাছ থেকে ধর্মজন বিওপি থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। 5 দিনের ব্যবধানে ঝিনাইদহের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত হলেন বাংলাদেশি যুবক। স্বজনরা জানান বৃহস্পতিবার রাতে মহেশপুরের কুসুমপুর সীমান্তে জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সীমান্তে থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাড়াবাড়ি। এবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হলেন বাংলাদেশি যুবক রিয়াজ। আহতের পরিবার জানায় বৃহস্পতিবার রাতে সীমান্তের কাছে নিজেদের কৃষি জমির পানি নিষ্কাশন করতে যান রিয়াজ। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেলে। পরিবারের অভিযোগ সীমান্ত অতিক্রম না করলেও গুলি করে বিএসএফ। এসে জোরপূর্বকভাবে তাড়া করে আপনারা সিরিয়াস যখন ওরা দৌড় মারার পরিকল্পনা নেয় যে আমাদের বাংলাদেশে এসে ওরা ধরে নিচ্ছে, তখন মনে করেন ওরা ফায়ার করার একটা ইয়ে নেই। এই মাঠে ধান খাত দেখতে গেল, গিয়ে এবার পানি হতল আল কাটতে গেল, গিয়ে হইলো দিয়ে থেকে গুলি দিল। শব্দ শুনে গিয়ে দেখি যে এরকম পড়ে গিয়েছে। পরে নিয়ে আসছে? জি, পরে নিয়ে আসছে। এর আগে 27 এপ্রিল ভোরে একই সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন 30 বছর বয়সী যুবক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে এয়ারলাইন্সের আসন। এতে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতার শঙ্কা রয়েছে। যদিও হাব বলছে অতিরিক্ত স্লট থাকায় যাত্রী পরিবহনে সমস্যা হবে না। আর প্রথম দিকের ফ্লাইটে আসন ফাঁকা থাকলেও কোনো সমস্যা হবে না জানিয়ে হজ অফিস বলছে ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। হজযাত্রার চতুর্থ দিনে ফ্লাইট সংখ্যা 10টি। এর মধ্যে 7টি ফ্লাইটেই সর্বোচ্চ 3% পর্যন্ত টিকিট অবিক্রিত, সবচেয়ে বেশি সৌদি এয়ারলাইন্সের। এখানেই শেষ নয় জটিলতা। হজ পোর্টালের তথ্য বলছে 4 মে থেকে 10 মে পর্যন্ত কোনো ফ্লাইটের 64% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি। কারণ জানতে চাইলে হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে সময় মতো টাকা পরিশোধ না করা এবং এয়ারলাইন্সগুলোর তথ্য হালনাগাদ না করায় এমন দশা। বিমান এবং সৌদিয়া থেকে এই পর্যন্ত
কোনো ফ্লাইট খালি আছে, কোনো এজেন্সি টিকিট ইস্যু করেনি, এরকম কোনো তথ্য আমাদেরকে জানানো হয় নাই, এবং এরকম সিট ফাঁকা আছে এটাও আমরা জানি না। তারা বলছে যে কোটা নাই, একটা সিটের জন্য আমি অনুরোধ করছি, বলছে আমার কোটা নেই, আমরা সিট আছে কিন্তু আমাদের কোটা নেই। তো তাহলে তাদের ফ্লাইট কেন খালি যাবে? তাহলে যদি তাদের ফ্লাইট খালি যায় তো তাদেরকে আমরা জবাবদিহি করতে হবে তাদের। এদিকে ভিসা প্রাপ্তির সংখ্যা বাড়লেও এখনো অন্তত 14,000 জন ভিসার অপেক্ষায় আছেন। হজ অফিস বলছে ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। যদি ভিসা সংক্রান্ত কারণে কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সে 232টি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করছে। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 15,000-এরও বেশি যাত্রী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনগণের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা জাতীয় জরুরি সেবা 999-এর নিরবচ্ছিন্ন সেবায় অন্যতম প্রতিবন্ধকতা অপ্রয়োজনীয় কল। প্রতিষ্ঠার 8 বছরে 999-এ আসা 6,16,00,000-এর বেশি ফোন কলের মধ্যে 3,47,00,000 কলই অপ্রয়োজনীয়। দায়িত্বপ্রাপ্তরা বলছেন এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বঞ্চিত হচ্ছেন অনেক জরুরি সেবা প্রত্যাশী। জরুরি সেবা নিয়ে দেখুন মাসুদুর রহমানের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফরুল ইসলাম। জাতীয় জরুরি সেবা 999 তার আস্থার জায়গা। গত 2 বছরে 5 থেকে 6 বার সেবা নিয়েছেন তিনি। এলাকায় দুপক্ষের সংঘর্ষ থামাতে, আগুন নেভাতে, চুরির ঘটনা জানাতে, এমনকি অ্যাম্বুলেন্স সেবাও নিয়েছেন তিনি। আমাদের লাইনে একবার একটা গন্ডগোল হয়েছিল, পুলিশ আসছে, পুলিশে দেখালাম, তো পুলিশের সহযোগিতা করে সব ঠিকঠাক করে দিল, চলে গেল। জাফরুল ইসলামের মতো প্রতিদিন 999-এ 24,000 ফোন আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 8 বছরে এ সেবা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছে নগরবাসী। যে কোনো সময় কল দিয়ে আমরা সাথে সাথে একটা ফিডব্যাক পাচ্ছি। অনেকে হয়তো ভালো রেজাল্ট পেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম হয়েছে। তবে সেবার মান বাড়াতে জাতীয় জরুরি সেবার অন্যতম বাধা অপ্রয়োজনীয় কল। প্রতিদিন আসা কলের প্রায় 57%ই অপ্রয়োজনীয়। 8 বছরে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি। সিটিজেন তো মিথ্যা সংবাদ দিয়ে দেয়, আমরা তো আর ওটা করতে পারি না। তখন আমাদের গাড়ি অলরেডি স্পটে যায়, যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারে না। প্রয়োজনীয় কল আসলে দেখা যাচ্ছে ওইভাবে মাইন্ড সেট আপের ক্ষেত্রে আমাদের অনেকটা প্রেশারাইজ হয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড देयर ম্যাম, প্লিজ কুড ইউ টেল মি? 999-এ যুক্ত হওয়া নতুন সেবা ইংরেজি ভাষায় কল, সেটিতেও আসছে অপ্রয়োজনীয় ফোন। ভুল করে কলটা দিয়ে ফেলতেছে বা ট্রু প্রেস করতেছে, যার কারণে আমাদের এখানে কলগুলো ইংলিশে ডেস্কে চলে আসতেছে। এই জন্য হচ্ছে আমাদের সেবা ব্যাহত হচ্ছে। বিরক্তিকর কলারদের ব্লক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি সেবার প্রধান কর্মকর্তা। পাশাপাশি 999-এ ফোনের পর পুলিশি সেবা না পাওয়ার বিষয়গুলো তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অপ্রয়োজনীয় কল যখন আসে তখন দেখা যায় যে যিনি জরুরিভাবে সেবা চাচ্ছেন তিনি কিউতে চলে যান, তাকে অ্যাড্রেস করতে আমাদের সময় লাগে, ফলে তিনি এই সেবাটা থেকে বঞ্চিত হতে পারে। ইনকোয়ারিতে পড়েছে এই ধরনের অহরহ ঘটনা আছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন টেলিযোগাযোগ আইনে অপ্রয়োজনীয় কলারদের সাজার বিধান আছে। এইভাবে বিরক্ত করে কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো প্রস্তাব উত্থাপন করে কিংবা এই কার্যক্রমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে তার জন্য কিন্তু শাস্তি এবং আর্থিক জরিমানা দুইটাই কিন্তু ব্যবস্থা আছে। 999-এর মতো জায়গায় অপ্রয়োজনে ফোন না করে দায়িত্বশীল ভূমিকা পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইভেট কারের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। বৃহস্পতিবার মাঝরাতে ভ্যানে করে বাসায় মালামাল নেওয়ার সময় প্রাইভেট কারটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গার্মেন্টস কর্মী ছিলেন হানিফ, অপর 2 যাত্রী মজিবুর ও হাসান ছিলেন দিনমজুর। প্রাণে বেঁচে গেলেও আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। একটা ভ্যানে করে ওরা বাসাবাড়ি মাল সামান্য পরিবর্তন করে মহাখালী থেকে বিমানবন্দরে যাওয়ার পথে পেছন থেকে একটা প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে পড়ে যায়। পড়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যায় আর 2 জনকে কুর্মিটোলা হসপিটাল করে সেখান থেকে বঙ্গ হসপিটালে রেফার করে। পুলিশ জানায় ঘটনার পরপরই পালিয়ে যায় প্রাইভেট কারটি। অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন, কিছুই পাইনি, শুধু রাস্তা করে বডিটা ছিল আর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করছে।
দুর্ঘটনার বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। 11 মাস আগে 10 লাখ টাকা খরচ করে সৌদি আরব যান রাজবাড়ীর 2 যুবক। স্বজনদের দাবি, সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালালদের নির্যাতনের শিকার হচ্ছেন তারা। 3 মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আশিকুর রহমানের রিপোর্ট। রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া গ্রামের সোহেল মোল্লা ও তার চাচাতো ভাই ইকবল মোল্লাকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখান প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা। ভাগ্য ফেরাতে 10 লাখ টাকা দিয়ে গত বছরের 9 জুন সৌদি আরবে পাড়ি জমান সোহেল ও ইকবল। সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালাল চক্রের নির্যাতনের শিকার হন তারা। কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আরও 2 লাখ টাকা নেন দালাল মনিরুদ্দিন ও মামুন। কিন্তু এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোহেল ও ইকবলের। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন সোহেলের স্ত্রী রিনা আক্তার। দালাল বলতেছে আরো 10 লক্ষ টাকা দিলে তাদের এনে দিবে। সরকারের কাছে দাবি আমার ছেলে দুটোরে ফেরত চাই। এ নিয়ে রিক্রুটিং এজেন্সির ওপর দায় চাপালেন 2 দালাল। পাসপোর্টটা তাদের ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমার আর কোনো দায়ভার নাই। এদিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করব প্রকৃত অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার জন্য। নিখোঁজ সোহেলের 1 মেয়ে ও ইকবলের 2 মেয়ে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। স্বাস্থ্যসেবায় যুক্ত হতে গেলে সবার আগে ফার্মাসিস্টদের মানসিকতা বদলাতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে 700 ওষুধের দোকান খোলার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে ফার্মাসিস্টদের সহযোগিতা চান তিনি। এ সময় জানানো হয়, দেশের 654টি সরকারি হাসপাতালের একটিতেও কোনো গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেই। মানসম্মত চিকিৎসা নিশ্চিতে দক্ষ চিকিৎসক ও নার্স ছাড়াও দক্ষ ফার্মাসিস্ট থাকা জরুরি বলেও জানান বক্তারা। এই প্র্যাকটিসটা করি সেটা খুবই রিস্কি, বাট আমরা করি। আমরা কার কাছ থেকে জানবো? যে বিভিন্ন হাসপাতাল, একেবারে সর্বনিম্ন হাসপাতাল থেকে আমাদের 600 পর্যন্ত অনুমোদন হয়েছে। 10 বেড থেকে 600 পর্যন্ত সব জায়গায় ফার্মাসিস্টের পোস্ট রাখা হয়েছে। এখানে সর্বশেষ আমাদের 600 বেডের হাসপাতালে 6টা পোস্ট রাখা হয়েছে। ডাক্তারের সঙ্গে নার্সের যে রেশিওর কথা উল্টা হয়ে আছে, প্রায় ফার্মাসিস্টের উপস্থিতি নাই এই মুহূর্তে। কিন্তু আপনারা এর মধ্যে শুনেছেন, সচিব মহোদয় বলেছে যে আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনাতে আমাদের স্পষ্টতই আমরা যে স্ট্যান্ডার্ড সেট আপ করেছি সেখানে ফার্মাসিস্টদেরকে সেখানে ইনক্লুড করা আছে। সংস্কারের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ ও সেবা নিশ্চিত করা এবং তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক কোনাক সমাবেশ ও আনন্দ মেলায় বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যক্রম পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কথাটা এটা যে আমি এতটাই প্রতিদিন যে ফিডব্যাক আমরা পাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট। এইটার কারণে আমরা কোর্স কারেকশন করতে পারছি, যেখানে ভুল হচ্ছে এটা ঠিক করে ফেলতে পারছি। তো এটাও খুবই দরকার, এটা একটু চালিয়ে যেতে হবে আমাদেরকে সঠিক পথ দেখানোর। প্রতিদিন যে একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে এটা একটু আপনারা চালিয়ে যান। পুলিশদের পোশাকটাকে আমাদের খুব কঠিন পোশাক মনে হয়। এক হিসেবে আমাদের বিপদে আপদে যার কথা প্রথমে আমাদের মনে হয় সে হলো পুলিশ। বিপদ থেকে উদ্ধার পেতে হলে ওনাদেরকেই লাগবে। আবার যে কোনো কারণে হোক পুলিশের উপর সবাই সবসময় সন্তুষ্ট থাকেন না। ওনাকে দেখলে মানুষের পুলিশ সম্পর্কে যাই ধারণা থাক সেটা চেঞ্জ হয়ে যাবে। সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত, আর মোটা চালের দাম কমেছে 3 টাকা।
রমজানের পর থেকে মুরগির বাজারে স্বস্তি থাকলেও আবারও তা ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালিতে দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর 50 টাকা পর্যন্ত বেড়েছে দেশি মুরগির দাম। সরকার দানামো এটে যেন সিন্ডিকেট যেন না হয়, সিন্ডিকেট হলে মুরগির রেট উল্টাপাল্টা হয়ে যাবে। পুরো মার্কেটে ইমব্যালেন্স হয়ে রয়েছে, কোনো একটা দাম হয়তো বাড়তেছে, কোনো একটা দাম কমতেছে। শীতের মৌসুম শেষ হওয়ায় উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজারও। বেশিরভাগ সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা, আবার 100 টাকার বেশিতে বিক্রি হচ্ছে শসা, কাঁকরোল, সজনের মতো সবজি। সবজির দাম তো অবশ্যই বেশি, মানে কিসের জন্য বাড়লো দামটা সেটা তো বুঝতেছি না। এরকম ঊর্ধ্বগতির থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে মাসখানেকের মধ্যে হয়তো বা আমাদের কিন্তু বেগ পেতে হবে। করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ভটভটি, উস্তা, পটল এগুলো গরমকালীন সবজি, এগুলো বাজারে নতুন আসছে, এই কারণে দামটা একটু বেশি। 3 সপ্তাহ ধরে বাড়তে থাকা পেঁয়াজের বাজারে দাম আরও চড়ে যাওয়ার শঙ্কা দেখছেন বিক্রেতারা। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে 50 টাকার উপরে। পেঁয়াজের দাম বাড়তি, মানে প্রতিদিন দেখতেছি 1 টাকা 2 টাকা করে বাড়তেছে। তবে স্বস্তি ফিরেছে চালের বাজারে। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে 7 থেকে 10 টাকা কমতির খবর জানিয়েছেন কারওয়ান বাজারের বিক্রেতারা। মোটা চালের দামও কমেছে কেজিতে 3 টাকা। যে চাল 88 টাকা ছিল ওটা এখন 79 টাকা চলতেছে। যেমন 28 যেটা 60 টাকা ছিল ওটা এখন আপনার 55 টাকা, 5 টাকা কেজিতে কমে গেছে। এখন একটু কমতেছে, তো আরো কমলেও ভালো হবে। বড় মৌসুমে নতুন চাল বাজারে আসায় বেড়েছে সরবরাহ, সামনে আরো দাম কমার আশা বিক্রেতাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, মোদী সরকারের দুঃসাহস মোকাবিলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। তীব্র গরম উপেক্ষা করে 3 দিনের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। নোনা জল আর বালুচরে মাতেন আনন্দ উচ্ছ্বাসে। তবে পরিচ্ছন্নতার অভাব আর হকারের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ আগতরা। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল, দিনে তীব্র গরম, তবে ঘুরতে যাওয়ায় কমতি নেই ভ্রমণ পিপাসু মানুষের। তাই তো ছুটি পেলেই নোনা জলের টানে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সাগরপাড়ের ঢল নেমেছে পর্যটকের। তীব্র গরমে বালিয়াড়ি পেরিয়ে তারা নেমে পড়ছেন নোনা জলে, আবার অনেকেই একটু জিরিয়ে নিতে খুঁজছেন ছাতা। ছোট বড় সবাই মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। বেসরকারি চাকরিজীবীরা আমরা তো ছুটি ছাটা কম পাই, তো মে দিবস প্লাস শুক্রবার একসাথে পড়াতে আসতে পারছি। যখনই ছুটি পাই আমি কক্সবাজারে চলে আসি ফ্যামিলি নিয়ে। গরমকে উপেক্ষা করে হলেও নিজেদেরকে মানিয়ে নিয়ে আনন্দ করছে মানুষ, কিন্তু ছুটি এখানেই আসে আর এসে ভালোই লাগছে। যে কেউ আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা, সৌন্দর্য দেখবে বলবে যে বাহ ওয়াও। তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল নষ্ট করছে সৈকতের সৌন্দর্য। ডাস্টবিন থাকলেও হচ্ছে না ব্যবহার, যেখানে সেখানে ফেলা হচ্ছে পলিথিন, চিপসের প্যাকেট কিংবা চায়ের কাপ। আশেপাশের পরিবেশটার জন্য একটু চেঞ্জ হওয়া দরকার। প্লাস্টিক দ্রব্যগুলো যদি নিজ দায়িত্বে আমরা সংরক্ষণ করে নির্ধারিত জায়গায় ফেলি, তাহলে আমার মনে হয় সমুদ্র দূষণটা রক্ষা পাবে। কর্তৃপক্ষ বলছে সৈকত পরিচ্ছন্ন করে সরিয়ে দেওয়া হচ্ছে হকারদের। এক্ষেত্রে পর্যটকদেরও সচেতন হতে হবে। পর্যটক বাড়ছে, ময়লা আবর্জনা বাড়ছে, আমরা আমাদের সাধ্যমতো ক্লিনার নিয়ে আমরা কাজ চলমান, আমরা হকার উচ্ছেদ কার্যক্রমও চলমান। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন লাইফগার্ডের 20 জন কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। টানা 8ম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা LOCতে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে গোলাগুলি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এমন অবস্থায় মোদী সরকারের দুঃসাহস মোকাবেলার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরে হামলার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে চলছে কথার লড়াই। এ অবস্থায় বৃহস্পতিবার 8ম দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বলেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেয়া হবে। জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদকে মদত, প্রশিক্ষণ ও অর্থ যোগানের পুরনো ইতিহাস রয়েছে পাকিস্তানের।
प्रार्थना करता हूं। এর আগে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যটকদের ওপর হামলাকারী 4 সন্ত্রাসী এখনো দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পত্রিকা। কূটনৈতিকভাবেও ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরে ভারতের নীতির ব্যর্থতার দায় পাকিস্তানের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। মার্কিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে সেই মনোভাবকে দুর্বলতা ভাবা ভুল হবে। সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত কোনো প্রমাণ পেশ করেনি। নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনায় ভারতের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বলেছেন, আত্মরক্ষার অধিকার রয়েছে নয়াদিল্লির, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলেও জানান হেগসেথ। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের দিনক্ষণ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে 17 আর 19 মে। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। মূলত পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের আগে প্রস্তুতি হিসেবে এফটিপির বাইরে এই সিরিজ আয়োজন করছে বিসিবি। গরমের কথা বিবেচনায় শারজাহতে ম্যাচ দুটো মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ পর্যন্ত 3টি টি-20 খেলে শতভাগ জয় আছে বাংলাদেশের। সিরিজ শেষে 20 মে পাকিস্তানে যাবেন টাইগাররা। ফয়সালাবাদ আর লাহোরে ম্যাচগুলো মাঠে গড়াবে 25 মে থেকে 3রা জুন। এই দুই সিরিজের জন্য আগামী সোমবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ক্রিকেটেও। এবছর আগস্টে পূর্ব নির্ধারিত সিরিজ খেলতে ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে চায় না দেশটির বোর্ড। নানা ঘটনায় হঠাৎ করেই উপমহাদেশের দেশগুলোর সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। স্বাভাবিকভাবেই যার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনে। পেহেলগাম হামলার জেরে আইসিসি ইভেন্টেও মুখোমুখি হতে চায় না ভারত পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে পেহেলগামের মতো ইস্যু না থাকলেও এবার বাংলাদেশের ক্রিকেট দলের সফর নিয়েও গড়িমসি শুরু করেছে ইন্ডিয়া। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে ঢাকায় আসার কথা ছিল রোহিত কোহলিদের। ভারতীয় শীর্ষ সারির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার দাবি, ওই সফরে দল পাঠাতে চায় না বিসিসিআই। দেশটির বোর্ডের কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। চট্টগ্রামে নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। ইনডোর জিমনেশিয়াম আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্স অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া বয়সভিত্তিক আর নারী ক্রিকেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেবে বিসিবি, যার মাধ্যমে আন্তর্জাতিক আর বিপিএল এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে বন্দরনগরীতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। চিত্রটা সবশেষ বিপিএল-এর সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন। দু একটি দল বিকল্প বেছে নিত জেলা স্টেডিয়ামকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা এখন একান্তই ফুটবলের। তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই। শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেন্যু খুঁজে পেয়েছে বিসিবি, যেখানে শুধু অনুশীলনই নয়, ঘরোয়া বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব। বিসিবির এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর। 6 টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে। এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তৈরি হবে। আমি ফিল করি যেহেতু আমি 1-2 দিন এখানে প্র্যাকটিস করছি, ইনডোর আছে, অনেক বড় একটা মাঠ আছে। যদি মাঠে কাজ করা যায়, মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে। 3টি সেন্ট্রাল উইকেট, 6টা নেট, আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে। লম্বা সময়ের জন্য এটা পেতে চায় বিসিবি। এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি, সামনে যে বিপিএল সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে। আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয়। প্রেস বক্স, মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও। বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন।
বিসিবিও চিন্তা করছে, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র জনতার মিছিল, স্লোগানে সরগরম গুলিস্তান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণহত্যার দায়ে দলটি নিবন্ধন বাতিলের আহ্বান। বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকিতে পড়বে দেশের গণতন্ত্র, বললেন তারেক রহমান। রাখাইনে করিডোর দেয়া নিয়ে সব দলের সঙ্গে আলোচনার আহ্বান রাজনীতিকদের। এবং এবার দিনাজপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে ধরে বিজেপিকে দিল এলাকাবাসী। ঝিনাইদহে গুলিতে আহত যুবক ঢাকা মেডিকেলে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।